সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের হাইলাইটে আপনাদের স্বাগতম। এখানে আমরা বিশ্বের নানা প্রান্তের সব নিউজগুলো দেখাবো এবং সপ্তাহের একদম পিন পয়েন্ট যেগুলা খুব হট টপিক সেটা নিয়ে একটা হাইলাইট তৈরি হবে। থাকুন আমাদের সঙ্গে, থাকবে নতুন নতুন গেস্ট। ধন্যবাদ সবাইকে। জেলেনস্কি নিজের প্রশাসনে তো ঠিক নেই, সেটা দুর্নীতি। বারবার বলতেছে যে আমরা যে সহায়তা দিচ্ছি সেটা ঠিক মতো ব্যবহার হচ্ছে কিনা। এটা তো গত দিনই তো জেলেনস্কির প্রশাসনে যে অভিযান চালালো দেশটা, তাদের দুর্নীতি দমন কমিশন, হ্যাঁ, দুর্নীতি বিরোধী যে সংস্থাগুলো আছে সেখানে তো যারা দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা রক্ষায় তারা নিজেরাই বাধা দিয়েছে। তার মানেটা কি দাঁড়ায়? আমি যখন কোথাও দুর্নীতি অনুসন্ধানে যাব, যদি আমাকে কেউ বাধা দেয় তাহলে সেখানে আমি কি ধরে নেব? এখানে দুর্নীতি হচ্ছে বা হয়েছে। এবং দুর্নীতি এমন কিন্তু না যে বিষয়টা নতুন, কারণ এর আগেও কয়েক দফা জেলেনস্কি প্রশাসনের লোকজন হচ্ছে এই দুর্নীতির কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এবং বাইডেন প্রশাসনেও একবার অভিযোগ উঠছিল। ঠিক আছে, ফলে যেটা হচ্ছে কি, তো বিষয়টা তো স্বীকৃত, যেহেতু স্বীকৃত সেখানে এইটা নিয়ে জেলেনস্কির কথা বলার কোনো সুযোগ নেই। এখন এটা জেলেনস্কির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সে প্রমাণ করুক তার যে নির্বাচনী ওয়াদা সে দিয়েছিল দুর্নীতিকে জিরো টলারেন্স, সেই জিরো টলারেন্স জেলেনস্কি দেখাতে পারে কিনা, সেই দুর্নীতিমুক্ত তার প্রশাসন আছে কিনা, সেটা জেলেনস্কি প্রমাণ করুক। সেটা হচ্ছে জেলেনস্কির এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি না পারে তাহলে পশ্চিমা সহায়তা এমনিতেই কমে গেছে, আরও কমে যাবে। কারণ তারা তো আপনার যেটা তলাহীন ঝুড়িতে সাহায্য দিবে না। কারণ এর আগেও বাইডেন প্রশাসনের সময় নগদ অর্থ তছরূপ করার অভিযোগ আসছিল। আপনি একটা সিলিন্ডারের বা পাইপের দুই মুখ খোলা, সেটার মধ্যে পানি দিয়ে আপনি ঢালতে থাকেন, আর আপনি যদি বলেন যে এই পাইপটা ভরে দাও, তাহলে সেটা কি সম্ভব? কখনোই সম্ভব না। দাদার কাছে আপনার প্রশ্ন যেটাতে আমি শুরুতেই করেছিলাম যে 20 দফা পরিকল্পনা, শান্তি নাকি সংঘাত, এই 20 দফায় কি আছে? 20 দফায় ল্যান্ড শপিং আছে, তারপর নিরাপত্তা কে দিবে, সৈন্য সংখ্যা কত থাকবে, প্লাস হচ্ছে আপনার ইউক্রেন পাহারা কে দিবে। আমার প্রশ্ন হলো যে ইউক্রেনের যে অর্থনৈতিক অবস্থা, তা কি ফ্রান্সের চেয়ে ভালো? না, ফ্রান্সের থাকে, ফ্রান্স, ইটালি, এদের তো ইতালির চেয়ে ভালো। ইতালি তো ঋণগ্রস্ত দেশ হয়ে গেছে। পোল্যান্ডের চেয়ে ভালো? পোল্যান্ডের অবস্থা খারাপ। রোমানিয়ার চেয়ে ভালো? নো। সুইজারল্যান্ডের চেয়ে ভালো? না, এই যুদ্ধটা সবার। ডেনমার্কের চেয়ে ভালো? তা আরো খারাপ। আচ্ছা, আমি অনেকগুলো দেশের নাম বলে ফেলছি। এখন আসি, ইরানের চেয়ে ভালো? তুরস্কের চেয়ে ভালো? না। হ্যাঁ, তুরস্কের চেয়ে ভালো, তুরস্কের তো ভালো। এখন আমি আপনাকে বলি, আমি এটা তো অর্থনীতি। এখন দেখেন, 8 লাখ সৈন্য চালানোর মতো সক্ষমতা কি ইউক্রেনের আছে কিনা? কখনোই না এই অবস্থায়। আমি যে জায়গাটাতে বলছি 8 লাখ সৈন্য, 8 লাখ সৈন্যের সেনাবাহিনী গড়ার সক্ষমতা ইউক্রেনের আছে কিনা? যদি না থাকে তাহলে এই যে 8 লাখ সৈন্য ইউক্রেন সেনাবাহিনী গঠন করতে যায় 8 লাখ সৈন্য দিয়ে, এই সৈন্যদের ভরণ পোষণ সেই টাকা কি পশ্চিমারা দিবে? কখনোই না। এবং যদি পশ্চিমারা দেয় তাহলে সেইটা কি ইউক্রেনে গণতন্ত্র হবে? নাকি গণতন্ত্রের আড়ালে এই সৈন্যকে আবারও রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা যাবে? সেইটা হচ্ছে বড় প্রশ্ন। কারণ আমরা অনেক সময় আবেগে কথা বলি, বিষয়টা আবেগের না। 8 লাখ সৈন্য ভরণ পোষণ বা 8 লাখ সৈন্যের সেনাবাহিনী চালানো, সেটা মোটেই ছোট কথা না, সেটা অনেক বড় বিষয়। যদি 8 লাখ সৈন্য যদি ইউক্রেন জেলেনস্কি প্রশাসন বা এরপরে যে সরকারি আসুক তারা যদি চালাতে না পারে তাহলে কি হবে? তাহলে এই 8 লাখ সৈন্যের ধারণাটা কোত্থেকে আসছে? একদম সোজা সাপটা যদি কোশ্চেন করি, আবেগের বসে তো জেলেনস্কি 8 লাখ সৈন্যের কথা বলে নাই, হয়তোবা। কারণ হচ্ছে কি, যদি এখন ইউক্রেনের অর্থনীতির যে পরিস্থিতি, রাজনৈতিক যে পরিস্থিতি, সামাজিক যে পরিস্থিতি, এর মধ্যেও যদি জেলেনস্কি এই 8 লাখ সৈন্যের সেনাবাহিনী গড়ার চিন্তা করে, তাহলে এর চেয়ে বড় বেয়াকুব
পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এবারের বৈঠকের কিন্তু ইতিবাচক বেশ কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মানে আমার যেটা মানে বলা হয় যে আপনি যেমন সবসময় বলেন জেলেনস্কিকে নিয়ে, আমার মনে হচ্ছে জেলেনস্কির যুদ্ধ খেলার স্বাদ মিটে গেছে। এখন কিন্তু সে ঘুরে ঘুরে ঠিক জায়গাতে আসবার চেষ্টা করছে, কিন্তু সেখানেও মানে যে বৈঠকের যে আপনি যেটা বললেন যে ট্রাম্পের কথায় কিছুটা নিরাশা কিছুটা আশা, আমি কিন্তু দেখছি বড় ধরনের একটা হুমকিও আছে। দেখেন এটা এই যে বৈঠকটা হলো, বৈঠকের আগেও কিন্তু পুতিনের সাথে ট্রাম্পের একটা বৈঠক হয়েছে, বা এই শান্তি ইস্যুগুলো নিয়েই কথা হয়েছে। আবার বৈঠক হলো, ঠিক বৈঠকের আগ মুহূর্তে কি হলো আপনি দেখেন, পুতিন কিন্তু তার অবস্থান একদম পরিষ্কার করে দিল যে যদি আপোষে তারা যুদ্ধ না থামায় তাহলে কিন্তু সামরিকভাবেই তারা এটা কিন্তু এই বার্তাটা কিন্তু আমার কাছে খুব ইঙ্গিতপূর্ণ একটা বার্তা মনে হচ্ছে। এবং দেখেন বৈঠকের পরে, রুদ্ধদ্বার বৈঠকের পরে ট্রাম্প বের হয়ে এসে যে কথাগুলো বলছে যে যদি ইতিবাচক দিকে যায় তাহলে খুব দ্রুত থেমে যাবে, আর যদি এটা ইতিবাচক না হয় তাহলে কিন্তু বড় ধরনের একটা ইঙ্গিত দিয়েছে, বড় ধরনের মানে অনেক সময় লাগতে পারে, বড় ধরনের হতাহত বা প্রাণনাশের মানে বিধ্বস্ততা আরো বাড়তে পারে, এরকম একটা ইঙ্গিত দিয়েছে। তার মানে উনিও কিন্তু এখন সবকিছু আমার কাছে মনে হচ্ছে জেলেনস্কির উপর নির্ভর করছে। উনি যদি আপোষে না মানে তাহলে আমার মনে হয় ট্রাম্পও আসলে তার ধৈর্যের জায়গাটা, জেলেনস্কি 100 উনি সাংবাদিকদের বলেছেন যে 90% একমত হয়েছে সে 20 দফায়, কিন্তু 20 দফার সবচেয়ে বড় ক্লজ যেটা হচ্ছে দানবাস এলাকা। এটা তো পুতিন তো সরাসরি, আপনি মনে হচ্ছে ভারত সফরে সরাসরি বলেছে যে দানবাসের আমরা নিয়ন্ত্রণ ছাড়বেও তো না। আসলে দেখেন আমরা যেটা দেখি, ইতিহাস যেটা বলে যে এই যে 1%, 2% বা এখানে যেটা বলছে 10%, এই 10%ই তো মূল কারণ। আপনি এতদিন ধরে আলোচনা করে 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 এসে এক জায়গায় ঠেকেছেন, মানে ঠেকেছেন কোন জায়গায়? ঠিক সেই রকম জায়গায় ঠেকেছেন যেটার আসলে খুব গুরুত্ব রয়েছে। তো সেক্ষেত্রে এই ডনবাসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এবং এই জায়গায় ছাড় দিতে মানে ইউরোপ বলেন, রাশিয়া বলেন, ইউক্রেন বলেন, দুই দেশই কিন্তু এই জায়গাটায় ছাড় দিতে গিয়ে মানে শক্ত অবস্থানে। আসলে পুতিন তো বলেই দিয়েছে যে তুমি যদি আপোষে না মানো, আমার তো সামরিক সক্ষমতা আছে, তুমি যদি না ছাড়ো ডনবাস, তো তারা তো দেখতে পাচ্ছে অলরেডি তো 95%, হ্যাঁ না অলরেডি তো রাশিয়ার তরফ থেকে বারে বারে বলা হচ্ছে ডনবাস অনেকখানি তারা দখল করে নিয়েছে, যেটুকু আছে সেটুকু তো তারা ভাবতেই পারছে, মানে তারা তো তাদের জায়গা থেকে শক্ত সামর্থ্য, তারা ভাবছে যে দখলে নিতে পারবে, তো কেন সে ছাড় দেবে চার জায়গা থেকে? শেষ মুহূর্তে এসে তো ইউক্রেন মানে রাশিয়ার ছাড় দেবার কোনো প্রশ্ন আসে না। আবার ইউক্রেনের যে বিষয়টা দেখেন, তারা তো আসলে তাদের বারেবারেই যেটা বলছে যে ভূখণ্ড মানে সার্বভৌমত্ব যেটা, সেটা রক্ষা করার বড় একটা বিষয়। তো সেই জায়গায় আসলে এই 10%টাই এই যুদ্ধবিরতির একটা বড় মোড় আমার কাছে মনে হয়। আমি এই অনুষ্ঠানটা শুরু করার আগে একটু নেট সার্ফিং করছিলাম, সেখানে দেখলাম যে রাশিয়াও এই যে 20 দফা প্রস্তাব, এই 20 দফা প্রস্তাব কিন্তু পরিপূর্ণভাবে এখন আসে নাই গণমাধ্যমে। রাশিয়া মোটামুটি একটা গ্রিন সিগন্যাল দিয়েছে। তো আপনার প্রেডিক্ট কি বলছে 2026 সাল? আমি তো বললাম এই যুদ্ধটা কিন্তু এখন আমার কাছে যেটা মনে হয় যে আমার চিন্তা ভাবনা থেকে যে টোটালটাই মানে পুরোপুরি নির্ভর করছে জেলেনস্কির উপরে। উনি কতটা ছাড় দিয়ে, ওর এখন ছাড় দেবার কথা না, সেটাই তো কথা, মেনে নেবে। কারণ হচ্ছে ওনার কোট টোট টাই যা আছে সব খুলে তো নিয়ে গেছে, এখন বাকি জুতা নিয়ে পালালেই হয়। ওর হলো যুদ্ধ খেলার স্বাদ মিটে গেছে। এর মাঝখানে যেটা হচ্ছে ইউক্রেনের জনগণ ধ্বংসের চরম সীমায় পৌঁছে গেছে, কত নিরীহ প্রাণ ঝরে গেছে। মানে এখন ও যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি এর সমাধান হবে। কারণ ইউরোপ তো নিজেরাই, ইউরোপের মধ্যে আপনার মনে করেন ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, বিশেষ করে জার্মানি, ইংল্যান্ড উস্কানিদাতা জেলেনস্কিকে, কিন্তু জেলেনস্কি তো বোঝা দরকার। আচ্ছা, আরেকটা রিপোর্ট নিয়ে আজকের অনুষ্ঠানে শেষ করতে চাই, সেটা হচ্ছে রাশিয়ার রকেটে ইরানের 3 স্যাটেলাইট, মহাকাশে প্রযুক্তি না কৌশল। আমরা জানি যে ইরান আর রাশিয়া কৌশলগতভাবে বন্ধু, এবং ইরানের ড্রোন কিন্তু ব্যবহার করছে এই ইউক্রেন যুদ্ধে রাশিয়া, এবং রাশিয়া তাদের কাছ থেকে যেটাকে বলে আমরা কপিরাইট কিনে নিয়ে ওইভাবে তারা নিজের দেশে উৎপাদন করছে। এইটাকে কিভাবে দেখছেন যে রাশিয়া রকেটের 3 নভোচারী স্যাটেলাইট? ইরান কিন্তু তাদের জায়গা থেকে ব্যাখ্যাটা দিয়েছে যে ধরেন এই যে
পশ্চিমা বিশ্ব থেকে যে আলোচনা বা সমালোচনাটা আসছে যে ঠিক আছে রকেট গেছে কিন্তু সেটা রাশিয়ার উৎক্ষেপণ যন্ত্রের মধ্যে, সেই জায়গা থেকে কিন্তু ইরান তাদের অবস্থান পরিষ্কার করেছে যে তাদের আসলে এখন পর্যন্ত উৎক্ষেপণের সেই সক্ষমতাটা নাই, যার কারণে তারা রাশিয়ার সাথে সংযুক্ত হয়েছে। পাশাপাশি দেখেন আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে এই যে নিষেধাজ্ঞার যে বিষয়গুলো, এটা তো ইরানেরও একটা মানে কি বলে দুর্বল জায়গা ছিল। তো সেই জায়গা থেকে তো রাশিয়ার সাথে আপনি একটু আগে যেটা বললেন যে তারা তো বন্ধু, তো সেই জায়গা থেকেই কিন্তু এই বিষয়গুলো আসতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার ভিতরেও যে তাদের সামরিক শক্তি বা তাদের যে প্রযুক্তিগত দক্ষতা সেটা যে থেমে নেই, এটা কিন্তু জানানো। আর এটা প্রমাণ তো করেছে, ইরানও প্রমাণ করেছে, আর রাশিয়া তো করেই যাচ্ছে। তো সেই জায়গা থেকে আর একটা বিষয় হচ্ছে যে জোটবদ্ধ হওয়া যে অক্ষশক্তি, হ্যাঁ সেই জায়গাগুলো তো পরিষ্কার করবে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলোর কারণেই এরকম হতে পারে যে রাশিয়াকে ব্যবহার করে, মানে রাশিয়ার উৎক্ষেপণ বিষয়টাকে ব্যবহার করা হচ্ছে। তো এটার আরও আসবে, যেহেতু এটার রিয়াকশন এখন ইউরোপ বা পশ্চিমবঙ্গের কাছ থেকে আসে না, আমরা এটা দেখার জন্য বসে আছি। সুপ্রিয় দর্শক, বিষয়ের সঙ্গে আজকের এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করবেন, কিন্তু পুরো ভিডিওটা দেখে। আর তারপর আপনারা পৃথিবীর কোন প্রান্তে দেখেছেন, আমেরিকা, ইউকে, জার্মান, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখেন না কেন বাংলা ভাষাভাষীদের মাঝে এই অনুষ্ঠানটা ছড়িয়ে দিন। আর আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টে লিখবেন, আমরা চেষ্টা করব সেই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। আজ এখানে বিদায় নিচ্ছি, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।